হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো দশম শ্রেণী গণিত। এই বইটা খুলো এবং চলে এসো 12 নম্বর অধ্যায় গোলক। ঠিক আছে, এই গোলক থেকে আমরা করাবো। দেখো চলে এসো পেজ নাম্বার, আমাদের বলবো 183 পেজে চলে এসো। এই যে কষে দেখি 12, তোমাদের পার্ট 1 ক্লাসটা দেওয়া হয়ে গেছে। পার্ট 1 এবং ঠিক আছে, পার্ট 1 ক্লাসটা দেওয়া হয়েছে কষে দেখি 12। আজকে করাবো পার্ট 2 ক্লাস আমরা। দেখো পার্ট 2 ক্লাসে আমরা নেব 8 থেকে শুরু করব অঙ্কগুলো। তো চলো আমরা দেরি করবো না, আজকে ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। দেখো আমাদের যে প্রথম অঙ্কটা 8 নম্বর অঙ্কটা কি বলছে, একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেমি। এই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা হবে। তার প্রথমে যে আমাদের সিসার গোলকটা ছিল, সেই গোলকটাকে গলিয়ে কি করবে, কতগুলি ছোট নিরেট গোলক তৈরি করবে এবং কতগুলি গোলক তৈরি হবে সেটা কিন্তু বের করতে বলেছে। তার আমাদের যে প্রথমে বড় গোলকটি ছিল তার আয়তনটা বের করব। ঠিক আছে, বড় গোলকের আয়তনটা আমরা বের করে নিই। তো এখানে বড় গোলক এবং আমরা ছোট গোলক উল্লেখ করতে পারবো। তো দেখো তাহলে বড় গোলকের ব্যাসার্ধ, দেখো ব্যাস দেওয়া আছে, বড় গোলকের ব্যাসার্ধ বের করে নিতে হবে। তাহলে আমরা লিখব বড় গোলকের ব্যাসার্ধ 14 সেমি ব্যাস আছে। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়, এটাকে কাটাকাটি করো, 2 7 14, তাহলে আমরা পেয়ে যাবো 7 সেমি ব্যাসার্ধ। তো বড় গোলকের আমরা আয়তন বের করে নেব। দেখো বড় গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্র তোমরা মনে রাখবা 4/3 পাই আর কিউ। ঠিক আছে, এটা হচ্ছে গোলকের আয়তন। এর আগের পার্ট 1 ক্লাসে তোমাদের দেখিয়েছি, এই জন্য বলবো প্রথমে তোমরা পার্ট 2 ক্লাসটা দেখার আগে পার্ট 1 ক্লাসটাকে দেখে নাও, তাহলে তোমরা গোলকের সম্বন্ধে আরও ভালো বুঝতে পারবা। এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র। এবার আমরা কি করব, এখানে মানগুলো আমরা বসিয়ে দেবো। দেখো ব্যাসার্ধ যেটা আর হচ্ছে 7, 4/3 পাই হচ্ছে আমাদের 22/7, আর যেটা হচ্ছে আমাদের 7, তো 7-এর কিউব। আর এককটা এখানে তোমরা লিখবা ঘন সেমি। আচ্ছা, এখানে তোমরা একটু সরলটা করতে পারো, 4/3 22/7 আর 7-এর যে কিউব আছে, তাহলে এখানে 7টা 3 বার গুণ হবে, তো ঘন সেমি। তা বড় গোলকটির আয়তন আমরা বের করে নিলাম, যে বড় গোলকটিকে গলিয়ে ছোট ছোট গোলক তৈরি করা হবে। তো এবার যে ছোট ছোট গোলক তৈরি করা হবে তার কিন্তু কি বলে দিয়েছে, দেখো ব্যাসার্ধ কিন্তু বলে দিয়েছে। তাহলে ছোট গোলকের আমরা আয়তন পেয়ে যাব না, যে ছোট গোলকগুলো তৈরি হবে। তা আমরা কি করব, ছোট গোলকের আয়তন বের করে নেব এখানে। ঠিক আছে, চলো দেখো আমরা লিখব এখন ছোট গোলকের আয়তন। তো গোলকের আয়তনের সূত্র লিখো 4/3 পাই আর কিউ, তাই তো। তাহলে এখানে 4/3 পায়ের মান আমরা 22/7 বসাবো। আর এই যে আর ব্যাসার্ধ যদি বলি আমরা, তা ব্যাসার্ধ দেখো এখানে বলে দিয়েছে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ। তার ব্যাসার্ধ জায়গায় মানে আরের জায়গায় আমরা 3.5 বসাবো, 3.5 তার হোল কিউব। এককটা ঘন সেমি, এই যে ঘন সেমি আছে, আমি ঘন সেমি ডট দিয়ে দিলাম। 4/3 22/7, আর এটা 3 বার গুণ হবে, 3.5 3.5 3.5, হ্যাঁ ঘন সেমি। আচ্ছা, এখন যেটা আমাদের প্রশ্ন হলো যে এই যে বড় গোলকটিকে গলিয়ে ছোট ছোট গোলক তৈরি হবে, তা কতগুলি গোলক তৈরি হবে ছোট গোলক, সেটা আমরা কি করে পাবো। সেটা পাওয়ার জন্য আমাদের করতে হবে যে এই যে বড় গোলকের যে আয়তনটা আছে, সেই বড় গোলকের আয়তনটাকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিতে হবে। এভাবে যদি ভাগ করে দাও তখনই তোমরা বুঝতে পারবা যে কতগুলি আমাদের গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, তো চলো আমরা তাই করবো এখানে। তো আমরা লিখব যে বড় গোলকটিকে গলিয়ে ছোট গোলক তৈরি করা যাবে, এটাই আমরা লিখি। তাহলে অতএব বড় গোলকটিকে গলিয়ে ছোট
ছোট গোলক তৈরি করা যাবে, তৈরি করা যাবে। সেটা যেটা বললাম যে বড় গোলকের আয়তনটাকে, এই যে বড় গোলকের আয়তনে যদি আমি লিখি 4/3, 22/7 আর 7 আছে 3টা, এই যে আয়তনটাকে ভাগ করে দাও ছোট গোলকের আয়তন দিয়ে। 4/3, 22/7, 3.5 গুণিত 3.5 গুণিত 3.5। ওকে, এই যে দেখো, তাহলে এতটি, এই যে ভাগফলটা হবে আমাদের অ্যান্সার। এখানে 4/3, 4/3 কেটে দাও, 22/7, 22/7 কেটে দাও। আচ্ছা, এখানে তোমরা দেখো এই যে 7 5 35, কিন্তু একটার উপর দশমিক বসাতে পারবা, আর এখানে একটা শূন্য নিতে পারো। আবার 7 5 35, একটার উপর দশমিক শূন্য নিয়ে নাও। 7 5 35, একটার উপর দশমিক শূন্য নিয়ে নাও। তাহলে আমরা যদি দেখি, তাহলে উপরে কিন্তু কিছু নাই। দেখো দশমিকগুলো যদি উপরে উঠিয়ে দিই, তাহলে এই যে এখানে একটা 10, এখানে একটা 10, এখানে একটা 10, উপরের দিকে আমরা করে দেবো যে 10 গুণিত 10 গুণিত 10, ঠিক আছে। আর নিচে 5 গুণিত 5 গুণিত 5। দেখো দশমিকগুলো কিন্তু তুলে দিলাম। এই দশমিকের জন্য তুমি 10 পাবা, এই দশমিকের জন্য 10 পাওয়া যাবে, এই দশমিকের জন্য 10 পাওয়া যাবে, এতটি। আচ্ছা, কাটাকাটি করো, 5 দিয়ে 10, 5 দিয়ে 10 আর 5 দিয়ে 10। তাহলে এখানে আমাদের থাকলো কত, 2 2 আর 2, এতটি। তাহলে এখানে যদি গুণ করে নাও, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8টি গোলক তৈরি হবে। বড় গোলকটিকে গলিয়ে ছোট গোলক যে তৈরি করা যাবে, কতটি হবে, 8টি ছোট গোলক তৈরি করা যাবে। এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন আমরা নিয়ে নেব যে 9 নম্বর প্রশ্ন। দেখো 9 প্রশ্নটা আমাদের কি বলছে, এখানে বলছে 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা, 3টি গোলক আছে, তাদের গলিয়ে একটা বড় গোলক তৈরি করবে, সেই বড় গোলকের ব্যাসার্ধ বের করতে বলেছে। তাহলে এখানে 3টি গোলকের যা আয়তন হবে, সেই বড় গোলকটির আয়তন হবে। তো 3টি গোলকের মোট আয়তন আমরা বের করার চেষ্টা করব। তো আমরা এখন লিখব, দেখো ব্যাসার্ধগুলো তো বলেই দিয়েছে, তো আমরা লিখব 3টি গোলকের মোট আয়তন। চলো, 3টি গোলকের মোট আয়তন। দেখো 3টি গোলকের মোট আয়তন আমরা কী করে বের করব, তাহলে এখানে লক্ষ্য করো, গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি, 4/3 পাই। 4/3 পাই, এটা তো কমন, যেটা হবে আমাদের দেখো মানে আর কিউব, এটা হচ্ছে ব্যাসার্ধের কিউব হয়। তাহলে এখানে ব্যাসার্ধ যদি লক্ষ্য করি, দেখো 4/3 পাই আমরা কমন রেখে দিলাম, আর আর কিউব বলতে দেখো প্রথম ব্যাসার্ধ যেটা হচ্ছে আমাদের 3, তার কিউব করে দিলাম, প্লাস দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ 4 আছে, 4-এর কিউব, প্লাস আর তৃতীয় গোলকের ব্যাসার্ধ 5 আছে, তাহলে 5-এর কিউব। ঠিক আছে, এত ঘন সেমি, তাই তো। 3টি গোলকের মোট আয়তন, মানে প্রথম গোলকের যে আয়তনটা 4/3 পাই 3-এর কিউব, দ্বিতীয় গোলকের আয়তন 4/3 পাই 4-এর কিউব, তৃতীয় গোলকের আয়তন 4/3 পাই 5-এর কিউব। 4/3 পাইটা কমন রেখে 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব এদের যোগের আকারে আমরা লিখে দিলাম। তাহলে এখানে আমরা করব 4/3 পাই, আর এখানে সরলটা করো, 3-এর কিউব তোমরা 27 পাবা, মানে 3-এর কিউব বলতে 3কে 3 বার গুণ, 3 3-এ 9, 9 3-এ 27। একইভাবে 4-এর কিউব 4 4-এ 16, 16 4-এ 64 পেয়ে যাবা। আর 5-এর কিউব 5 5-এ 25, 25 5-এ 125, তাহলে এখানে হবে 125 ঘন সেমি। 4/3 পাই, আর এখানে দেখো এতে যদি যোগ করা হয়, দেখো 5 4 9, 9 আর 7 16 6, 2 6 8, 8 আর 2 10, 10 আর হাতে 1 ছিল আমাদের, তাহলে 11-এর 1, আর 1 আর 1 এদিকে 2, 216। তাহলে আমরা এত ঘন সেমি পেয়ে গেলাম 3টি গোলকের মোট আয়তন। এবার যে বড় গোলকটি তৈরি হবে, সেই বড় গোলকটির আমরা ব্যাসার্ধ ধরে নেব। বড় গোলকে দেখো এখানে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু বের করতে বলেছে, তাহলে আমরা বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি।
আমরা লিখব ধরি বড় গোলকের ব্যাসার্ধ। বড় গোলকের ব্যাসার্ধ আমরা আর সেমি ধরে নিলাম। ওকে, বড় গোলকের ব্যাসার্ধ আর সেমি। তার অতএব বড় গোলকের আয়তন, আমরা আয়তন বের করতে চাই, বড় গোলকের আয়তনের সূত্র হবে 4/3 পাই আর কিউব হয়ে যাবে, তাই তো গোলকের আয়তনের সূত্র। এবার এই তো বড় গোলক যার আয়তন আমরা বের করলাম, আবার বড় গোলকের আয়তনটা, যে 3টি গোলক গলিয়ে যে একটা বড় গোলক তৈরি হবে, ঠিক আছে, 3টি গোলকের মোট আয়তনটি হবে বড় গোলকের আয়তন। তাহলে এই আয়তনটা আমরা সমান করতে পারবো যেহেতু বড় গোলকের আয়তন। অতএব দিয়ে আমরা লিখব 4/3 পাই আর কিউব সমান সমান, আর এখানে আছে 4/3 পাই 216। 4/3 পাই আমরা কেটে দিলাম। তাহলে এখানে আমাদের রইল আর কিউব, আর এখানে 216 আছে। দেখো 216কে যদি লসাগু করো না, আমি এখানে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি 216 আগে লিখি, পরের লাইনে দেখাচ্ছি আমি। এই যে আর কিউব, 216কে লসাগু করে ভাঙাও, যেরকম তোমরা 2 দিয়ে লসাগু করো, 2 একে 2। এখানে দেখো একটা আমাদের 2 একে 2 মিলে গেছে, তাহলে এক ছোট সংখ্যা। তো এখানে এই যে ছোট সংখ্যা জন্য আমাদের 16কে ধরতে হলো, তার জন্য আমাদের কি একটা শূন্য নিতে হয়, মনে রাখবা এটা। 2 একে 2 আর 1 যেহেতু ছোটো সংখ্যা, 16 ধরলাম, ছোটো সংখ্যা নিলাম, তার জন্য একটা শূন্য নিতে হয়। তারপরে 16কে ধরে 2 8 16, ওকে, এটা মনে রাখবা। আর এখানে 2 5 10, 2 4 8, আবার 2 দিয়ে 2 2 4, এটাকে 5কে 4 ধরো, 2 2 4, 1 চলে আসলো 14, 2 7 14, 3 দিয়ে করো, 3 3 9, আবার 3 3 9। তাহলে আমরা 216কে ভেঙে আমরা পাবো 2 গুণিত 2 2 3 3 গুণিত 3, দেখো এভাবে পেলাম। এবার এখানে এদিকে আমাদের আর কিউব, আচ্ছা 2 এখানে দেখো 3টা 2 আছে, এটাকে 2 এর কিউব, 3টা আছে, তো আমরা 3 এর কিউব আর কিউব। এখানে 2 গুণিত 3 করে আমরা কিউবটাকে বাইরে রাখতে পারবো, সূচকের নিয়ম। তাহলে আর কিউব, এখানে দেখো এটা গুণ করে নিলাম, 2 3 6, আর এখানে কিউব আছে। এবার সূচকের নিয়ম দেখো, পাওয়ার সমান তার মূল সংখ্যা সমান, তাহলে এখানে আমরা আর সমান 6 বলতে পারবো। তারপর আর হচ্ছে ব্যাসার্ধ 6, তার বড় গোলকটির ব্যাসার্ধ আমরা কিন্তু পেয়ে গেলাম। তো অতএব তোমরা লিখে দাও বড় গোলকের, যে বড় গোলকটি তৈরি হবে সেই বড় গোলকটির ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 6 সেমি। ঠিক আছে, দেখো আমাদের হয়ে গেছে 9 নম্বর অঙ্কটা। এরপরে আমরা চলে আসবো, দেখো আমাদের কিন্তু 9 নম্বর প্রশ্ন করা হয়ে গেছে। এবার আমরা করাবো 10 নম্বরটা। দেখে নেব 10 নম্বর প্রশ্নটা আমাদেরকে বলছে। তো দেখো এখানে 10-এর প্রশ্নটা বলছি, একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে তা হিসাব করে বের করি। আচ্ছা, তাহলে এখানে অর্ধ গোলাকৃতি গম্বুজ আছে, মানে অর্ধগোলক যেটা, দেখো এভাবে আছে গম্বুজটা। আমি যদি ছবিটা এঁকে দেখাই তোমাদের, সেটা আমাদের এভাবে হবে, এইভাবে করে তোমরা একটি অর্ধগোলাকৃতি গম্বুজ তৈরি করে নিতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো যে আমাদের এটা বলে দিয়েছে এখানে যে ব্যাসের দৈর্ঘ্য, যে ভূমিতলে, এটা ভূমি আছে, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে যে ব্যাসটা। তাহলে আমাদের কিন্তু এখানে ব্যাসার্ধ বের করে নিতে হবে, আর এর মানটা। ওকে, আর কত হবে, তাহলে এখানে আর হবে এই যে গম্বুজের যে ব্যাসার্ধ, সেই গম্বুজের ব্যাসার্ধ আমরা পাবো এই যে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করে দাও, এত ডেসিমি, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 21 ডেসিমি। গম্বুজটির ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 21 ডেসিমি। এবার গম্বুজটির উপরিতল, এই যে উপরিতল দেখতে পাচ্ছ, এই যে উপরিতলটা, এই উপরিতল রং করবে
প্রতি বর্গমিটারে 35 টাকা। তার কতটা আছে, কত বর্গমিটার আছে, তার বক্রতলের ক্ষেত্রফলটা। তার গম্বুজের বক্রতল মানে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। এবার অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কিন্তু জানতে হবে। এই যে বক্রতলটা, সম্পূর্ণ যে গোলক, সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল তোমরা কি জানো, যদি ব্যাসার্ধ আর হয়ে যায়, তা সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 4πr²। ওকে, 4πr²। তাহলে অর্ধ গোলকের কত হবে, অর্ধেকটার, তাহলে এই যে এখানে অর্ধেক মানে 2 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে সেটা 2πr² হবে না, তাই না? তো অর্ধ গোলাকৃতি গম্বুজের যে বক্রতলটা তার বক্রতলের ক্ষেত্রফল 2πr²। এখানে আর এর মান জানি, তখন আমরা মানটা পেয়ে যাব। তো চলো আমরা লিখব গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল আমরা বের করব। আমরা লিখব গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2πr², যেটা তোমাদের দেখালাম। এখানে আমরা মান বসিয়ে দেব, 2 গুণিত পায়ের মান 22/7, আর আর বলতে আমরা যেটা 21 পেলাম, তাহলে এখানে 21 × 21 r², 21টা দুবার লিখে দেবো। এত বর্গ ডেসিমি, এককটা আমাদের ডেসিমি আছে, এই দেখো। তাহলে এখানে 7 × 3 = 21 কাটাকাটি করলাম। চলো, আচ্ছা আমাদের এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। তো জিনিসটা লক্ষ্য করো যে এই যে প্রতি বর্গমিটার বলেছে, প্রতি বর্গমিটার, কিন্তু এককটা আছে ডেসিমি। তাহলে এই যে ডেসিমিকে না আমাদের কী করে নিতে হবে, মিটার করে নিতে হবে। ওকে, এখানে ডেসিমিকে মিটার করে নেবা। তাহলে এই যে দেখো, এই যে ডেসিমিকে যদি মিটার করো তাহলে যে 21 ডেসিমি আছে না, মানে 21কে 10 দিয়ে ভাগ করে নিতে হবে, তখনই এই ডেসিমিটা হয়ে যাবে আমাদের মিটার হয়ে যাবে। এই যে আমাদের 21 ডেসিমি, তাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে মিটার দাঁড়াবে, এটা মনে রাখবা। তাহলে আমরা মিটার বের করব, তার জন্য দেখো আমি এখানে 10 দিয়ে দেবো, তাহলে এখানেও 10 দিয়ে দেবো। ব্যাসার্ধটা কিন্তু আমার 21/10। তাহলে এখানে বর্গ ডেসিমি না লিখে আমরা লিখব বর্গ মিটার। ওকে, বর্গ মিটারে আমাদের করে নিতে হবে। তাহলে এইভাবে আমাদের দাঁড়ালো। এখানে আমরা দেখে নেব, দেখো যদি গুণ করে নিই, এদিকে 10 10 গুণ করে আমাদের 100 হবে, আর এদিকে 44 আর 21 3 গুণ করো, এটা হয়ে যাবে আমাদের 63। 44 63 আমরা গুণ করে নেব। এই যে 44 আর 63 এটা গুণ করার না, গুণ করা হয়। 3 4 12 2, 3 4 12 1 13, 6 দিয়ে গুণ করবো, 6 4 24 4, আবার 6 4 24 আর 2 25 26, তাহলে 2 এটা 7, এখানে আবার 7, এটা আমাদের 2। তাহলে দেখো উপরে আমরা পেয়ে গেলাম 2772/100 বর্গ মিটার। এটা কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে, ডেসিমিকে মিটার করে নিতে হবে, কারণ যেহেতু আমাদের এখানে প্রতি বর্গ মিটারে কথাটা বলেছে, তাহলে প্রতি বর্গ মিটারে বলেছে বলে এককগুলোকে মিটার করে না। তা মিটার করে দেখো আমাদের বর্গ মিটারে আসবে আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা গম্বুজটির। এটাকে যদি আমি ভাগ করে নিই, দেখো এটাকে 100 দিয়ে ভাগ করার সহজ বুদ্ধি যেটা বলেছিলাম, এর আগে বলেছি, 2টো শূন্য, তাই 2টার উপর দশমিক বসিয়ে দাও, তো এখানে দশমিকটা বসবে, 27.72 বর্গ মিটার। তো গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেছি। আর এই বক্রতলটাকে রং করবে, যেটা প্রতি বর্গ মিটারে বলে দিয়েছে 35 টাকা। তাহলে এত বর্গ মিটারে কত, তাহলে 35 দিয়ে গুণ করে দেবো, তাই না? তা দেখো, তাহলে আমরা এখানে অতএব দিয়ে লিখে দিতে পারবো যে গম্বুজটি, যেটা আমাদের প্রশ্নে বলেছে, গম্বুজটির উপরিতল রং করতে খরচ হবে। দেখো খরচটা কত হবে, এই যে প্রতি বর্গমিটারে 35 টাকা বলেছে না, তাহলে এত বর্গমিটারে কত হবে, তাহলে এত বর্গমিটারকে আমরা গুণ করে দেবো 35 দিয়ে। সেই 35 দিয়ে গুণ করে দিতে হবে, তখন আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো আমরা এখন এটা গুণ করে নেব। আমাদের যেটা আছে 27.72 গুণ করবো কত, 35 দিয়ে। 5 দিয়ে গুণ করো, 5 দিয়ে 10, 5 7 35, 35 আর 1 36 6,
হাতে তাহলে 3, 5 7 আবার 35, 35 আর ওইদিকে 3, 38 8, 5 দিয়ে 10, হাতে 3 13, 3 দিয়ে 3 2 6, 3 7 21 1, হাতে থাকলো 2, 3 7 21 আর 2, 21 2 23, 23 3, হাতে 2, 3 2 6 2 8, 0 6 6 12 2, 8 1 9, হাতে রেখে 10, হাতে 1 থাকলো 3 3 6 আর হাতে রেখে 7 8 আর 1 9। দেখো তাহলে আমাদের এটা দাঁড়ালো গুণ করে। আচ্ছা, দুটোর উপর দশমিক ছিল, এখানেও দুটোর উপর দশমিক বসিয়ে দাও। তাহলে আমরা এখানে অ্যান্সারটা পেয়ে যাব 970.20 টাকা। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার। এভাবে কিন্তু অ্যান্সারটা তোমাদের বের করে নিতে হবে। পরের প্রশ্নতে আমরা চলে আসবো। দেখো এরপরে আমরা 11 নম্বর প্রশ্নটা করাবো। এখানে লক্ষ্য করো প্রশ্নটা আমাদের যেটা বলেছে, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত বের করতে বলেছে। এখানে দুটি ফাঁপা গোলক আছে, এবার ফাঁপা গোলককে যে তৈরি করবে তার পাত তো লেগেছে আমাদের, তাই না? তাহলে এখানে দেখো এই যে দুটি গোলক আছে, দেখাই তোমাদের। তাহলে এই ধরো একটি গোলক, আর একটি গোলক আছে, একটা বড় গোলক একটা ছোট গোলক আছে, তাই তো? তাহলে একটা ছোট গোলক যেহেতু তৈরি করি, এই যে আর একটি গোলক, তাহলে পাত লেগেছে, ধাতুর পাত, এই যে পাতটা আমাদের তৈরি করছে, মানে উপরের যে বক্রতলটা, গোলক বলতে ফুটবল, উপরের যে বক্রতলটা, সেই বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দুটিরই, তা বক্রতলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে দুটি ফাঁপা গোলকের, তখনই তাদের অনুপাত বের করে নিতে পারবো। তাহলে আমরা প্রথম গোলকের, প্রথম ফাঁপা গোলকের যে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ যদি আমরা দেখি, তো দেখো প্রথম ফাঁপা গোলকের ব্যাসার্ধ আমরা বের করে নেব। তো লিখব প্রথম ফাঁপা, এখানে গোলক দুটো ফাঁপা আছে, ঠিক আছে? প্রথম ফাঁপা গোলকের ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধ বের করব। তো ব্যাস আছে 21, তাহলে ব্যাসার্ধ কত হবে? 21/2 সেমি। প্রথম ফাঁপা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা যদি বের করতে চাই, তো আমরা লিখব প্রথম ফাঁপা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল বলতে বক্রতলটা, তাই তো? সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র তোমাদের যেটা জানতে হবে, গোলকের 4πr²। এখানে মান বসিয়ে দাও। আচ্ছা, আমরা এখানে যদি R1 R2 নিয়ে নিই, প্রথম গোলকের ব্যাসার্ধ R1 ধরে নিলাম, তাহলে এখানে 4 আর পায়ের মান হচ্ছে 22/7, আর এখানে যে R1 বলি প্রথম ফাঁপা গোলক, ব্যাসার্ধ কিন্তু 21/2, তাহলে 21/2 দুবার লিখে দেব, যেহেতু স্কোয়ার আছে, তাই না? এত বর্গ সেমি, আচ্ছা থাক, এভাবে আমি রেখে দিচ্ছি, যেহেতু অনুপাত করব, পরে আবার কাটাকাটি করা যাবে, তার অনুপাতের জন্য আমি কোনো কিছু সরল করতে গেলাম না, এভাবে রেখে দিলাম। চলে আসবো আমরা দ্বিতীয় ফাঁপা গোলকের ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে, ঠিক আছে? ব্যাস দেওয়া আছে এটা, তাহলে ব্যাসার্ধ আমরা বের করে নেব। তো আমরা লিখব এখন যে দ্বিতীয়, দুটি গোলক আছে, একটা প্রথম গোলক একটা দ্বিতীয় গোলক ধরে নিলাম, দ্বিতীয় ফাঁপা গোলকের ব্যাসার্ধ। দেখো এখানে ব্যাস যেটা বলেছে 17.5, তাহলে ব্যাসার্ধ কত হবে? 17.5/2 সেমি। ব্যাসকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ পাওয়া যায়। তাহলে দ্বিতীয় ফাঁপা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র যেটা বললাম 4πr², বলি R2², মান বসিয়ে দেব 4
5 বলতে 22/7, আর R2 এখানে যে ব্যাসার্ধটা আছে, এই যে ব্যাসার্ধটা, তাহলে এটাও করে দুবার লিখে দেবো স্কোয়ারের জন্য, একবার ইন্টু আর একবার, এককটা বসিয়ে দেবা বর্গ সেমি। এবার এখানে আমাদের এই দুটির বক্রতলের বা সমগ্রতলের ক্ষেত্রফলের আয়তনটা বের করতে হবে। তাহলে দেখো এখানে যেটা আমাদের বলেছে যে ধাতুর পাত লেগেছে না, এই যে গোলক দুটি, যে দেখো প্রশ্ন যেটা বলেছে যে গোলক দুটি তৈরি করতে, দেখো গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত, মানে যে সমগ্রতলের ক্ষেত্রফলটাই। এখানে কিন্তু বুঝে নিতে হবে যে সমগ্রতলের ক্ষেত্রফলের কথা বলা হয়েছে, তাই না? মানে ধাতুর পাত দিয়ে যে তৈরি, যে গোলকটা যে তৈরি করবে, বক্রতলটা সমগ্রতল। তাহলে আমরা এখানে লিখব যে অতএব প্রশ্নে যেভাবে বলেছে যে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, তার অনুপাত, দেখো অনুপাতটা কি, সেই বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাতটাই করতে হবে দুটি ফাঁপা গোলকের। তাহলে সমান সমান, দেখো প্রথম গোলকের যে সমগ্রতল ক্ষেত্রফলটা 4 × 22/7 21/2 ইজ টু, এবার দ্বিতীয় ফাঁপা গোলকের এই যে সমগ্রতলের ক্ষেত্রফলটা 4 × 22/7 × 17.5/2 × 17.5/2। দেখো এবার এটাকে আমাদের সরল করে একটা লঘিষ্ঠ মান নিয়ে আসতে হবে। এখানে 4 কেটে দাও, দেখো অনুপাতে তোমরা এভাবে কাটাকাটি করে নিতে পারবা, কোনো অসুবিধা নাই, অনুপাত মানে ভাগ। এটাকে কেটে দাও। আচ্ছা, এই দুটো দুই দেখো নিচে তোমরা কাটাকাটি করতে পারবা। আমরা যদি 7 দিয়ে কাটাকাটি করবো, দেখি তো 7 দিয়ে 14, আর এখানে বাজবে 3, 35 যাবে। দেখো 7 দিয়ে 14 আর 3 যাবে, মানে 35, 7 5 35, একটার পর দশমিক, তাহলে এখানে 7 3 21 করে নিই। আবার দেখে 7 দিয়ে 14 আর 7 5 35, একটার পর দশমিক, এখানে 7 3 21। তাহলে দেখো আমাদের এখানে 3 আর 3 গুণ করে এটা 9, আর এইদিকে দেখো এদিকে 25 গুণ করে তোমরা পেয়ে যাবা 625। তাহলে 625, কিন্তু দুটোর পর দশমিক বসবে না, একটার পর দুটোর পর দশমিক বসিয়ে দিবা। 9 দশমিক আমি তুলে দিচ্ছি, তাহলে এখানে দশমিক জন্য 1 নিবা, দুটো সংখ্যা তো দুটো শূন্য, এইভাবে দশমিক তুলে দেওয়া যায়। এখন আমরা কি করব, দেখো এখন এটাকে আমরা কাটাকাটি করতে পারবো 25 দিয়ে। দেখো 25 দিয়ে 50, 62টিকে 50 ধরলাম, মানে বাঁচলো কত আমাদের, বাঁচলো 12 বাঁচলো, মানে 125। তাই 25 পাচ্ছে 125, 25 দিয়ে ভাগ করলে দেখো 25 পেয়ে যাবে, আর এটা 25 4 100। তাহলে এখানে আমরা 9:25/4 এরকম দাঁড়ালো। এবার এই যে অনুপাতটাকে ভগ্নাংশ অনুপাত তৈরি করার নিয়মটা দেখো তোমরা কীভাবে করবা। এই যে নিচে হরটা 4 আছে না, 4 দিয়ে গুণ করে দিবা দুজনকে, 4 দিয়ে গুণ করে দিলাম, 25/4 গুণিত এখানে আমাদের 4, তাহলে 4 কেটে গেল। তাহলে এখানে দেখো 9 4 এটা 36, আর এটা আমাদের 25 রয়ে গেল। দেখো 36 × 25, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তো এভাবে কিন্তু অঙ্কটা আমাদের করে নিতে হবে। পরের প্রশ্নতে আমরা চলে আসবো, এরপরে আমরা করবো 12 নম্বর প্রশ্নটা। 12 নম্বর কী বলছে, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত বের করতে বলেছে। বাহ, ভালো একটা প্রশ্ন। দেখো বুঝো প্রশ্নটা। আমাদের ধরো প্রথমে একটা সম্পূর্ণ গোলক ছিল, এই যে সম্পূর্ণ এখানে একটা গোলক আছে, তাই সম্পূর্ণ গোলক থেকে একটি এখানে কি করবে, একটি নতুন গোলক একটা কাটবে।
এমনভাবে একটা নতুন গোলক কাটা হবে। দেখো এভাবে করে একটা গোলক আকৃতি তোমাদের বলে দিই যে একটা গোলক আকৃতির অংশ এভাবে করে এই জায়গা থেকে কেটে নিবে। ওকে, মানে গোলক থেকে গোলক কেটে নিবে, ঠিক আছে। যে নতুন গোলক মানে এই যে নতুন গোলকটা তৈরি হবে না, তার এই নতুন গোলকের যে বক্রতলের ক্ষেত্রফলটা যা হবে, প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফলের কি অর্ধেক হয়ে যাবে এটা। মানে প্রথম গোলকটা যদি বলি ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ যদি আমরা বড় হাতের আর ধরে নিই, আর নতুন গোলকের ব্যাসার্ধ আমরা ছোট হাতের আর ধরে নেব, তাই তো। দেখো ঘটনাটা দেখো, চলো মানে প্রথম যেটা সম্পূর্ণ গোলক ছিল, তো আমরা এখানে ধরছি প্রথমে যে সম্পূর্ণ গোলকটি ছিল তার ব্যাসার্ধ বড় হাতের আর ধরব। ধরি সম্পূর্ণ গোলকের ব্যাসার্ধ, যে সম্পূর্ণ গোলকটা ছিল না, সম্পূর্ণ গোলকের ব্যাসার্ধ আমরা আর একক, বড় হাতের আর একক নিয়ে নিলাম। এবার দেখো সম্পূর্ণ গোলকের বানানটা একটু ভুল করে দিয়েছি। গোলকের এখানে আমাদের গোলকের বানানটা একটু ঠিক করে লিখি। সম্পূর্ণ গোলকের ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল পাবো। তাহলে অতএব যে আমরা লিখব সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল, মানে সমগ্র যেটা সম্পূর্ণ গোলকের বক্রতলের সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল। সম্পূর্ণ গোলকের মানে সম্পূর্ণ গোলক মানে যেটা প্রথম গোলক ছিল তার বক্রতল মানে সমগ্রতলের ক্ষেত্রফলটা কত হবে? 4πr², তাই তো। এবার যে একটা নতুন গোলক কেটে নিবে তার ব্যাসার্ধ আমরা আর ধরেছি, চলো লিখি। তো আমরা লিখবো এখানে কেটে নেওয়ার পর নতুন গোলক যে তৈরি হলো, কেটে নেওয়ার পর নতুন গোলকের আয়তন। তাহলে আমরা এখন লিখব যে কেটে নেওয়ার পর নতুন গোলকের ব্যাসার্ধ। তাকে আমি ছোট হাতের আর একক ধরে নিলাম। তাহলে কেটে নেওয়ার পর নতুন গোলকের কি বক্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা হবে আমাদের 4π ছোট হাতের r², বর্গ একক। এখানে বর্গ একক লিখতে পারো তোমরা, এখানে আমি লিখে দেবো বর্গ একক। এবার যেটা আমাদের শর্তটা বলেছি, দেখো এখানে যে এই যে দেখো এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা আগের গোলকের ঠিক অর্ধেক হয়ে যাবে। আগের গোলকের যা বক্রতলের ক্ষেত্রফল ছিল আর এটার অর্ধেক, মানে আগের গোলকের মানে প্রথম সম্পূর্ণ গোলকের অর্ধেক হবে এই গোলকটার নতুন গোলকটির বক্রতলের ক্ষেত্রফলটা। মানে এখানে যে আমাদের বলেছে শর্তটা, যে নতুন গোলকটা তৈরি হবে, দেখো নতুন গোলকটা 4π, এই যে যার বক্রতলের ক্ষেত্রফলটা 4πr², ছোট হাতের r², এই বক্রতলের ক্ষেত্রফলটা হয়ে যাবে হাফ যে বড় গোলকটা ছিল সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক, 4πr²। এটা কিন্তু আমাদের শর্ত বলে দিয়েছে প্রথমে। তাহলে এখানে এটা সরল যদি করি, দেখো সরলটা লক্ষ্য করো, এই যে 4π যদি আমরা কেটে দিই, ওকে, তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে লক্ষ্য করো এই জায়গাটা। তাহলে আমরা এখানে এই যে বড় হাতের r², মানে এখানে আমাদের r², আর এখানে 1/2 বড় হাতের r²। তাহলে এখানে বড় হাতের r² বর্গমূল করে নাও, এটা 2r² পেয়ে যাবা। আচ্ছা, তাহলে আমি এখানে যদি স্কোয়ারটা ছেড়ে দিই, এরপর √ওভার চাপিয়ে দিবা। এই যে দেখো ধনাত্মক মানে এখানে নেওয়া যাবে, যেহেতু এটা ব্যাসার্ধ আছে। তাহলে দেখো এখানে আমাদের √2, কিন্তু আরটা বেরিয়ে আসবে, তো r² আছে। এই যে r এর মান আমরা পেয়ে গেলাম √2r। বড় হাতের r এর মানটা বের করে রেখে দিলাম, এই মানটা আমরা কাজে লাগাবো। আচ্ছা, এখন দেখো আমাদের যেটা প্রশ্ন বলেছি, আয়তনের কথা উল্লেখ করেছে এখানে। তাহলে আয়তন যখন বলেছি, তো সম্পূর্ণ গোলকের আয়তন বের করব, আর কেটে নেওয়া অংশে যে গোলকটা আছে তারও আয়তন বের করব।
তো এখন আমরা লিখব যে সম্পূর্ণ গোলকের আয়তন, সম্পূর্ণ গোলকের আয়তন। সম্পূর্ণ গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর নিয়েছিলাম, তাহলে আয়তন হবে 4/3 পাই বড় হাতের আর কিউব ঘন একক। ঠিক আছে, চলো এখানে আমরা কাজ করি। যেহেতু আমরা এই যে দেখো আর এর মানটা বের করে রেখেছি, এখানে পুট করে দিই 4/3 পাই, তাহলে এখানে আর এর জায়গায় বসিয়ে দেবো √2 ছোট হাতের আর, তার হোল কিউব ঘন একক। এখানে সরল করি 4/3 পাই। দেখো এটা আমাদের কীভাবে হবে সরলটা, কিউব আছে না, তাহলে যে √2 আর এটা 3বার গুণ করবা, √2 আর গুণিত √2 আর 3বার গুণ করে দিলাম 4/3 পাই। দেখো দুটো √2 গুণ করে এটা 2 পেয়ে যাবা, আর একটা √2 রেখে দিলাম, আর 3টা যে আর হয়ে গেল এখানে 3টা আর এর গুণফল আর কিউব। তাহলে দেখো এখানে 4 2 8 করে দাও, তাহলে 8 √2টা করে দিলাম 8 √2, আর নিচে আমাদের 3 আছে আর পাই আর কিউব। দেখো এভাবে মানটা দাঁড়ালো আমাদের কত ঘন একক। তাহলে সম্পূর্ণ গোলকের আয়তন আমরা বের করে নিয়েছি। এবার কেটে নেওয়ার পর যে নতুন গোলক তৈরি হয়েছিল, তাই না, এই নতুন গোলকটির আয়তন আমরা বের করব। তাহলে দেখো, তা আমরা লিখব এখন কেটে নেওয়ার পর নতুন গোলকের যে আয়তন, কেটে নেওয়ার পর নতুন গোলকের আয়তন। দেখো তার ব্যাসার্ধ, যে নতুন গোলকের আয়তন, ঠিক আছে, কেটে নেওয়ার পর যে নতুন গোলকটি তৈরি হয়েছিল তার ব্যাসার্ধ আমরা ছোটো হাতের আর ধরেছি, তাহলে আয়তন আমরা কত পাবো, আয়তন পেয়ে যাব 4/3 পাই ছোটো হাতের আর কিউব এত ঘন একক। আচ্ছা, এবার যেটা আমাদের প্রশ্নে বলেছি অবশিষ্ট গোলক, কেটে নেওয়ার পর যে অবশিষ্ট গোলক থাকবে, তাই না, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে কেটে নেওয়া অংশের আয়তন, এই যে কেটে নেওয়া অংশের যে আয়তনটা বের করলাম, আর যে বলেছে যে সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তন। তাহলে কেটে নেওয়া অংশের আয়তনটা আর অবশিষ্ট গোলকের আয়তন, অবশিষ্ট গোলক বলতে দেখো এখান থেকে একটা গোলক কেটে নেওয়ার পর যে একটা গোলক পরে থাকবে অবশিষ্ট গোলক, তাহলে সেই অবশিষ্ট গোলকের আয়তনটা কী করে পাবো। দেখো সম্পূর্ণ গোলকের যে আয়তনটা পেয়েছি আর কেটে নেওয়া অংশেরও আয়তন পেয়ে গেছি, তাহলে সম্পূর্ণ গোলকের আয়তন থেকে কেটে নেওয়া অংশের গোলকের আয়তনটা যদি বাদ দিয়ে দিই, তাহলে অবশিষ্ট যে গোলকটা পড়ে আছে না, সেই অবশিষ্ট গোলকের আয়তনটা কিন্তু পেয়ে যাব, এটা কিন্তু মনে রাখবা। তো চলো আমরা সেটাই কাজ করব এখানে। তাহলে আমরা এখানে দেখো কী করছি, আমরা এখানে লিখব অবশিষ্ট গোলকের আয়তন বের করব, যেটা থেকে এটা বিয়োগ করে। তাহলে লিখব আমরা অতএব অবশিষ্ট গোলকের আয়তন। অবশিষ্ট গোলকের আয়তন যেটা বললাম সমান সমান, এই যে প্রথমে সম্পূর্ণ গোলকের আয়তনটা পেয়েছি 8 √2/3 পাই আর কিউব, এটা থেকে মাইনাস করব এই যেটা 4/3 পাই আর কিউব। ওকে, এত ঘন একক। তো এখানে আমরা কাজ করি, যদি 4/3 পাই আর কিউব কমন নিয়ে নিই, দেখো তো, তাহলে আমরা 4/3 পাই আর কিউব কমন নিতে পারবো। তাহলে 4 নিয়েছি, এখানে 2 আছে, তাহলে এটা আমাদের 2√2 রয়ে যাবে এই জায়গায়, তাই না, আর এখানে পুরোটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে -1 আছে। দেখো এত ঘন একক। তাহলে এইভাবে কিন্তু আমাদের রয়ে গেল অবশিষ্ট গোলকের আয়তনটা আমরা বের করে নিলাম। এবার এই অবশিষ্ট গোলক আর কেটে নেওয়ার পর যে গোলকের আয়তন, এই দুটোর আয়তনের অনুপাত কিন্তু চেয়েছে এখানে প্রশ্নে, মনে রাখবা, কেটে নেওয়া অংশের আয়তনটা আর অবশিষ্ট গোলকের আয়তনটা। এখন এটার আর এর অনুপাত তৈরি করব। চলো দেখো, তাহলে আমরা এখন ওটাই লিখব। দেখো তোমাদের এখানে আমি লিখে দেখাচ্ছি, প্রশ্ন যেটা বলেছিল যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, যেটা প্রশ্নে বলেছে, চলো অতএব লিখব, একদম প্রশ্ন লেখা আছে, দেখা দেখে লিখবা, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে
আয়তনের সঙ্গে অবশিষ্ট, ঠিক আছে, এই যে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত, তাই তো? মানে এই যে আমাদের দেওয়া আছে যে কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের গোলকের আয়তন এবং অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাতটা বের করব। তখন সেই অনুপাতটা যে তৈরি করি সমান সমান এই যে কেটে নেওয়া অংশের গোলকের আয়তনটা আমাদের আছে 4/3। চলো আমরা লিখবো এখানে 4/3 পাই ছোটো হাতের r কিউব ইজ টু, আর অবশিষ্ট গোলকের আয়তনে যেটা আমরা বের করলাম, এটা বের করলাম 4/3 পাই r কিউব ইন্টু 2√2 - 1। দেখো এটা আমরা বসিয়ে দিয়েছি। এবার এদের শুধু আমাদের একটু সরল করে নিতে হবে। দেখো অনুপাতে একই পার্টটা দেখো, এই যে একই পার্টগুলো কেটে যাবে, এই কেটে দাও, তাহলে এখানে কিছু না, এটা 1 রয়ে গেল, আর এখানে শুধু আমাদের রয়ে গেল 2√2 - 1, ঠিক আছে, এটা আমাদের 1 আছে, 2√2 - 1। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। কেটে নেওয়া অংশের গোলকের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাতটা 1:2√2 - 1। ওকে, ভালো একটা প্রশ্ন ছিল, মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমরা এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়বা। চলো এর পরের প্রশ্নতে আমরা চলে আসবো, এবার 13 নম্বর প্রশ্ন। দেখো 13 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে লক্ষ্য করো এখানে। তাহলে এখানে দেখো 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলক তোমরা দেখেছো, তোমরা যেহেতু স্কুলে দেখেছো যে হাই স্কুলের টেবিলে, মানে হেডমাস্টার যে আছে হাই স্কুলের হেডমাস্টার, তার টেবিলে অনেক সময় একটা ভূগোলক দেখা যায়। ওকে, সেই যে ভূগোলক মানে পৃথিবীটা আছে, ঠিক আছে, পৃথিবীর ম্যাপ দেওয়া থাকে, তা সেই ভূগোলকের অক্ষটির বক্রতলের 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি বৃত্তাকার ছিদ্র থাকে। মানে এই যে ভূগোলকটা থাকে না টেবিলের উপর, তো ভূগোলকটা যে থাকে লক্ষ্য করবা, তার একটি অক্ষ থাকে, এভাবে করে একটা অক্ষ দণ্ড থাকে। তো দণ্ডটি যে করা থাকবে, একটা তো ছিদ্র থাকবে এই জায়গায়, ঠিক আছে, এখানে একটা ছিদ্র আছে, এইদিকেও একটা কিন্তু ছিদ্র থাকবে, দুদিকে দুটো ছিদ্র আছে, তারপর তোর অক্ষটা এখানে লম্বা বরাবর থাকবে। তা দেখো, তার এইভাবে দুটি ছিদ্র আছে, যে দুটি ছিদ্রের কথা বলা হয়েছে এখানে, যাদের ব্যাসার্ধগুলো, ছিদ্রের ব্যাসার্ধগুলো বলে দিয়েছে 0.7 সেমি বলে দিয়েছে। আর ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাত, এই যে ভূগোলকে যে ধাতব পাত দিয়ে তৈরি গোলাকার অংশের, সেই ধাতব পাতের ক্ষেত্রফল, মানে এই বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। কিন্তু ধাতব পাতের ক্ষেত্রফল বলতে দেখো, এই যে দুটি ছিদ্র আছে, এখানে তো ফাঁপা জায়গাটা আছে, ফাঁকা আছে, তাহলে এই ছিদ্রের যে জায়গাটা, যে এর যে বক্রতলের ক্ষেত্রফল, এদের বক্রতলের ক্ষেত্রফলটা কি আমাদের বাদ দিতে হবে। তাই ছিদ্র দুটি কিন্তু এখানে বৃত্তাকার আকার ধারণ করেছে, এটা হচ্ছে বৃত্তাকার, মানে দুটি বৃত্ত একই মাপের আছে। তাহলে এই দুটি বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে আমাদের সেই ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আমরা কাজ করি, আমাদের এই যে এখানে ভূগোলকটি আছে না, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 14 সেমি। তার ভূগোলকটির ব্যাসার্ধ যখন দেওয়া আছে দেখো, তাহলে আমরা ভূগোলকটির কী পেয়ে যাব, ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব না। তো চলো আমরা সেটাই বের করব, যে ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল। ভূগোলক এখানে একটা গোলক আকৃতির আছে, তাহলে ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল, ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র যেটা জানি আমরা 4πr², মান বসিয়ে দেব 4 × পায়ের মান 22/7, আর বলতে এখানে যেটা এই যে ব্যাসার্ধ দেওয়াই আছে 14 সেমি, তাহলে এখানে আর এর জায়গায় 14 স্কোয়ার আছে, আমরা 2/14 লিখে দিলাম, এত বর্গ সেমি। কাটাকাটি করে দাও, 7 দিয়ে 14, তাহলে এখানে আমাদের 88 আর 14 দিয়ে 28 বর্গ সেমি। আচ্ছা, এটা যদি গুণ করে নাও, দেখো আমরা এখানে 88 আর 28, 88 যদি গুণ করি, 8 8 64 4, আবার 8 8 64, 64 4 আমার হাতে 6 ছিল আমাদের, তাহলে এদিকে 64 আর 6 70 হয়ে যাবে, সেটা 70। এবার 2 দিয়ে 2 8 16, আবার 2 8 16 1 17, এটা 4, এটা 6, 7 7 14 4, এটা 2। দেখো আমরা পেয়ে গেলাম কত, 24
2464 বর্গ সেমি। ওকে, তার সম্পূর্ণ এই যে ভূগোলকের সম্পূর্ণ বক্ষতলের ক্ষেত্রফল, তাহলে এখানে কতটা পাত লেগেছে দুটি ছিদ্রের ক্ষেত্রফলটা কিন্তু বাদ দিতে হবে এটা থেকে, তখনই ভূগোলকের কতটা পাত লেগেছে সেটা কিন্তু বের করতে পারবে, অ্যান্সারটা আসবে। ঠিক আছে, তাহলে এই দুটি ছিদ্র কতটা তার ব্যাসার্ধ তো বলেই দিয়েছে প্রশ্নে। ঠিক আছে, সেই ছিদ্রের ব্যাসার্ধ 0.7। তাহলে আমরা দুটি ছিদ্রের ক্ষেত্রফল যদি বের করতে চাই, তা দেখো আমরা এখানে লিখব দুটি যে ছিদ্র আছে দুটি ছিদ্রের ক্ষেত্রফল। আমি বলেছিলাম যে ছিদ্র দুটি কিন্তু বৃত্তাকার আকার ধারণ করবে, এই যে বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল, দুটি বৃত্তের ক্ষেত্রফল। তা দেখো 2 ইন্টু করে দিলাম, একটি বৃত্তের ক্ষেত্রফল জানি পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, তাহলে পাই আর স্কোয়ার। তাহলে আর বলতে কিন্তু এখানে আর এর মানটা এই যে 0.7 সেমি ব্যাসার্ধটা, 0.7 স্কোয়ার, এত বর্গ সেমি। 2 গুণ হয়েছে, যেহেতু এখানে আমাদের দুটি বৃত্ত হবে, দুটি ছিদ্র আছে, তার জন্য 2 গুণ করেছি। তাহলে 2 ইন্টু এটা 22-এর 7, এটা 0.7 ইন্টু 0.7 বর্গ সেমি। 7 দিয়ে কাটাকাটি করি, এটা 0.1 হয়ে যাবে এই জায়গাটা। আচ্ছা, এটা যদি করো তাহলে এটা হবে আমাদের 44, আর এদিকে গুণটা যদি দেখাই 7 একে 7, দুটোর পর দশমিক এসে এভাবে আমরা দুটোর পর দশমিক বসিয়ে দেবো, তাই না, দুটোর পর দশমিক, এটা বর্গ সেমি। 7 দিয়ে গুণ করে নিব। আচ্ছা, এখানে যদি আমি 7 দিয়ে গুণ করি, দেখো 7 4 28-এর 8, আবার 7 4 28, 28 আমাদের হাতে 2 30, তাহলে এখানে আমাদের 30 হয়ে যাবে। দুটোর পর দশমিক বসিয়ে দাও, যে দুটোর পর দশমিক এত বর্গ সেমি। তাহলে যে ছিদ্র দুটি ছিল না, এই যে অক্ষের সঙ্গে দুটি ছিদ্র, সেই ছিদ্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম দুটি ছিদ্রের। এখন কতটা পাত লেগেছে, ধাতব পাত, তাহলে এই দুটি ছিদ্রের ক্ষেত্রফলটা এই যে পেলাম আমরা, এই ক্ষেত্রফলটা আমরা বাদ দিয়ে দেবো এই ভূগোলকটির বক্ষতলের ক্ষেত্রফল থেকে, তখন আমাদের অ্যান্সারটা দাঁড়িয়ে যাবে কতটা ধাতব পাত লেগেছে ভূগোলকটি তৈরি হতে। চলো, তাহলে এবার আমরা অ্যান্সারটা আমরা তৈরি করব। অতএব এই যে ভূগোলকটির গোলাকার অংশে, তাই না, যেটা প্রশ্ন বলেছে আমাদের, যে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল, দেখো এই যে বললাম আমাদের বিয়োগ করতে হবে। প্রথমে যেটা ছিল সম্পূর্ণ ভূগোলকটির যে ক্ষেত্রফলটা সমকর্ত, সেটা ছিল আমাদের 2464 থেকে আমরা 3.08 এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, দুটি ছিদ্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, এত বর্গ সেমি। তাহলে আমাদের এই বিয়োগফলটা কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়াবে। তবে বিয়োগটা একটু ভালো করে করো, 2464 দশমিক আছে তো, যে দশমিক নিয়ে দুটো শূন্য করে নাও, দেখো দশমিক পর দুটো সংখ্যা, তার জন্য দশমিকের পর দুটো শূন্য নিয়ে নিলাম, তারপরে একে বসাও, দেখো 3 পূর্ণ সংখ্যা বসালাম, এবার এখানে আছে 08 আমরা বসালাম। এবার আমি বিয়োগটা করব, তো বিয়োগটা বুঝো, 8 × 10, এখানে 2, তাহলে এটা 9 হয়ে যাবে, 9টা আমরা নামিয়ে দিব। ওকে, দশমিক নামালাম। আচ্ছা, এটা কিন্তু 4টা 3 হয়ে যাবে, ওই যেহেতু আমাদের এদেরকে 10 বানানো হয়েছিল, তাহলে 3 মানে 3 3 এটা 0 হয়ে যাবে এই জায়গাটা। আচ্ছা, এবার মিলে গেছে এটা, 6টা নেমে যাবে এখানে, আর এই যে 24কে নামিয়ে দাও, তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়ালো 2460.92 বর্গ সেমি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, খুবই ভালো অঙ্ক ছিল এটাও, 13 নম্বর অঙ্কটা। তা 12 13 খুবই ইম্পর্টেন্ট অঙ্ক মাধ্যমিকের জন্য, একদম ভালো করে বুঝে নিবা তোমরা। পরের প্রশ্ন, তাহলে এবার 14 নম্বর প্রশ্ন আমরা করাবো। দেখো 14 নম্বর প্রশ্নটা আমাদের বলছি, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করবে। নিরেট গুলি মানে এটাও এক প্রকার গোলক আকৃতি, ছোট ছোট গোলক, যাদেরকে গুলি বলেছে। তো একটা বড় গোলক আছে, তাকে গলিয়ে ছোট ছোট গুলি বা গোলক তৈরি করবে, কতটি তৈরি হবে, এরকম প্রশ্ন আমাদের হয়েছে। দেখো তো আমরা বড় গোলকের আয়তন বের করব, মানে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। চলো এটা আমরা এইভাবে শুরু করি। 14 নম্বর, 8 সেমি
ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। গোলকের আয়তন দেখো 4/3 হয়, 4/3 পাই আর কিউব। এখানে আর বলতে আমরা 8-এর কিউব দিয়ে দেবো। 4/3 পাই, দেখো এখানে 8-এর কিউব আমরা 8 গুণিত 8 এভাবে লিখতে পারবো। এককটা এখানে তোমরা লিখবা ঘন সেমি। এবার যে ছোট ছোট গুলি বা গোলক তৈরি করবে তার ব্যাসার্ধ 1 সেমি। তাহলে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন আমরা বের করব। তো লিখবো আমরা 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এখানে গুলি বলেছে না, তো আমরা গোলকই বললাম, গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব বলতে এখানে ব্যাসার্ধ 1-এর কিউব ঘন সেমি। আচ্ছা, এখানে 4/3 পাই, 1-এর কিউব আমরা 1 গুণিত 1 বলতে পারবো, এত ঘন সেমি। আচ্ছা, এখানে তো 1-এর দাম নাই, তাহলে আমাদের এখানে 4/3 পাই হয়ে গেল, এত ঘন সেমি। এবার কতগুলি গুলি বা ছোট গোলক তৈরি হবে সেটা পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, এই যে বড় গোলকের আয়তনটাকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিতে হবে, সেটাই আমাদের অ্যান্সার দাঁড়াবে। তাহলে আমরা এখানে লিখব যে নির্ণেয় গুলির সংখ্যা, কতগুলো গুলি তৈরি হবে, নির্ণেয় গুলি বা ছোট গোলকগুলো গুলির সংখ্যা, সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। দেখো এই যে বড় গোলকের আয়তনটাকে ছোট ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দেব। তার বড় গোলকের আয়তন আছে 4/3 পাই, 4/3 পাই গুণিত 8 আর ছোট গোলক যেটা গুলি আছে 4/3 পাই, এটাই আছে আমাদের। তাহলে এতটি তৈরি হবে। তাহলে এখানে 4/3 কেটে দাও, পাই কেটে দাও, তাহলে আমাদের এখানে রইল 8 গুণিত 8 এতটি। দেখো 8-8 64 আর 8, 64 আর গুণ করো, 8-4 32 2 আর 8-6 48 আর ওদিকে কিন্তু আমার 3 ছিল, 48 3 কত হয় 51 হয়ে যাবে। তাহলে যে 512, তাহলে 512টি ছোট ছোট গুলি তৈরি হবে সেই বড় গোলকটাকে গলিয়ে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো আজকের ক্লাসে এটা শেষ প্রশ্ন ছিল 14 নম্বর। আজকে পার্ট 2 ক্লাস আমরা 8 থেকে 14 নম্বর অবধি তোমাদের করিয়ে দেখে দিলাম। ঠিক আছে, পার্ট 2 ক্লাস আমাদের কমপ্লিট করা। এবার পার্ট 3 ক্লাসে তোমাদের আসবে 15 থেকে অঙ্কগুলো শুরু হবে। ওকে, তাহলে পার্ট 3 ক্লাস তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। তা তোমরা সবাই ভালো থেকো।